রাহিম, প্রথমেই সকলের প্রতি অনুরোধ করছি আমাদের পেজের সাথে যারা সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা আমাদের ভিডিওটা পুরোটা একটু ধৈর্য সহকারে দেখবেন। যে আজকের যে কথাগুলি বলবো সেটা জাতীয় স্বার্থে, তাই অনুরোধ করছি যে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। এবং আজকের বিষয়টা হচ্ছে, যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে এবং আগামী 21 তারিখ, দ্যাট ইজ আগামীকাল, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। অর্থাৎ ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা মনোনয়নপত্র দাখিল করেছেন বা করবেন আগামীকাল পর্যন্ত, তাদের সাক্ষাৎকার অলরেডি নিচ্ছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন। এখন এখানে একটা ব্যাপার, যে আমার হাতে আজকে যুগান্তর পত্রিকা 20 তারিখ, যে সেখানে সুশাসনের জন্য নাগরিকের যে প্রধান, তিনি একটা কথা বলেছেন যে রাজনীতিতে অবদান এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া উচিত। কথাটা হচ্ছে রাজনীতিতে অবদান এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া উচিত। এই কথাটা দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন সেটার ব্যাখ্যাটা অবশ্য আছে, তারপর আমি বলছি। রাজনীতিতে অবদান থাকলেই যে সংসদ সদস্য হতে পারবেন, রাজনীতিতে অবদান থাকাটা এটা যোগ্যতার কোনো মাপকাঠি নয়। একজন সংসদ সদস্য জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন, তিনি শুধু আইন প্রণয়ন করবেন না, তার সর্বোচ্চ গুরুত্বটা হচ্ছে জনকল্যাণে, জনসাধারণের কল্যাণের জন্য কথা বলবেন, উনি জনগণের পক্ষে কথা বলবেন। তাহলে রাজনীতিতে অবদান তো বিভিন্নভাবে রাখা যায়। দলের পক্ষে কথা বললে, দলের পক্ষে মিছিল মিটিং সমাবেশে অংশগ্রহণ করলে সেটাই কিন্তু রাজনৈতিক অবদান নয়। এবং যোগ্য প্রার্থী বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে কি করতে হবে? নারীর ক্ষমতায়নটা হচ্ছে নারীদেরকে সমাজের বা রাষ্ট্রের প্রত্যেকটি কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাটাই হচ্ছে নারীদের ক্ষমতায়ন। তাহলে একজন মহিলা সংসদ সদস্য একজন পুরুষ সংসদ সদস্যর মতোই কিন্তু উনি আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সেখানে কোনো পার্থক্য দেখছি না আমরা, এবং সেখানে কোনো পার্থক্য নেই। একজন পুরুষ সংসদ সদস্য পার্লামেন্ট মেম্বার, একজন মহিলা সংসদ সদস্য হচ্ছে পার্লামেন্ট মেম্বার। পার্থক্য হচ্ছে সংরক্ষিত আসন। এবং আরেকটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে 300 জন সংসদ সদস্য যে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসছেন, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছেন। আর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যগণ, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছেন না, তারা আসছেন দলীয় পছন্দের ভিত্তিতে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি সমাজে বা রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে চাই, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করাটা খুবই জরুরি। যেহেতু আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, তাই নারীদের ক্ষমতায়ন মানে, অর্থাৎ নারীদেরকে সমাজের, রাষ্ট্রে, পরিবারের সকল কর্মকাণ্ডে নারীদের ভূমিকা থাকতে হবে, নতুবা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে না। তাহলে রাজনৈতিক বিবেচনায় যোগ্য প্রার্থী মানে যোগ্য প্রার্থী নয়। যোগ্য প্রার্থী হচ্ছে যিনি জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে
সংসদে যাবেন, সেটাই হচ্ছে যোগ্যতা, সবচেয়ে বড় যোগ্যতা। তাই এখানে আরেকটা কথা, যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশনের, ইলেকশন কমিশনের একজন সিনিয়র সচিব, আমি তার নামটা মনে করতে পারছি না, দুঃখিত, তিনি বলেছেন যে তার যে বক্তব্যটা, তার আগে আমরা একটু জেনে নেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের যে প্রতিবেদনটি জমা দিয়েছিল, সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে 100 জন নারী, 50 থেকে 100 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন জনগণের সরাসরি ভোটে। সেই বিধানটা চালু করার প্রস্তাব সেই নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন সে প্রস্তাবটা করেছিল। 100 জন হবে নারী সংসদ সদস্য এবং সেটা হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। কারণ জনগণের প্রত্যক্ষ ভোট ছাড়া, অর্থাৎ জনগণের ভালোবাসা আছে কি না, জনগণ আমাকে কতটুকু ভালোবাসে, একজন ব্যক্তিকে বা একজন রাজনৈতিক নেতাকে বা নেত্রীকে জনগণ কতটা ভালোবাসে, সেটা নির্ভর করে তিনি জনগণকে কতটা সেবা দিয়ে থাকেন। সেটার উপর নির্ভর করে জনগণের ভালোবাসা, জনগণের শ্রদ্ধা। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণে যাই, যে বিগত সরকারের সময় যে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের যে প্রতিবেদনে যে 100 জন নারী সংসদ সদস্যের কথা বলা হয়েছিল, যে সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন, আমাদের বর্তমান সরকার মনে হয় সেটা ভুলেই গিয়েছেন। এ ব্যাপারে বিরোধী দলেরও কোনো জোরালো ভূমিকা আমরা দেখছি না। তাই দলীয় পরিচয়, আত্মীয়ের পরিচয়, এই সকল পরিচয়কে আমরা বড় করে দেখব না। আশা করি আমাদের দলগুলির যে নেতৃত্বে যারা আছেন তারা বিবেচনায় আনবেন এই জিনিসটাই, যে তারা যাকে মনোনয়ন দিচ্ছেন জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু, সেটা কিভাবে যাচাই হবে? সেটা তো এইভাবে যাচাই সম্ভব নয়। যদি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতেন তাহলে বুঝতাম যে আসলে জনগণ তাদেরকে ভালোবাসেন। তাই যেহেতু নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী নারী সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন না, তাই আমাদের রাজনৈতিক দলগুলির নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা যাকে মনোনয়ন দিবেন একটু যাচাই বাছাই করুন, ভালোভাবে বাছাই করুন। প্রয়োজনে মাঠ পর্যায় থেকে তাদের কার কতটা জনপ্রিয়তা, অর্থাৎ জনপ্রিয়তা তারই বেশি যাকে জনগণ সব বেশি ভালোবাসেন। সেটাই হচ্ছে জনগণ উনি যে জনগণ যে তার প্রতি আস্থাশীল, সেটা ভোটের মাধ্যমেই নির্ধারিত হয়। তাই আপনারা ভোটের মাধ্যমে যেহেতু মহিলা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে না, তাহলে আপনারা তৃণমূল পর্যায়ে একটু যাচাই বাছাই করে আপনারা মনোনয়ন দিন, আপনাদেরকে সে অনুরোধ করছি। আর একটা কথা, এক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিক মনে করি যে সমাজে অসংখ্য এলাকা আছে, আমাদের দেশে অসংখ্য এলাকা আছে, অসংখ্য নির্বাচনী এলাকা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি, অর্থাৎ তারা যে জীবনের মৌলিক চাহিদা সেগুলা থেকে বঞ্চিত, অনেক বিভিন্নভাবে বঞ্চিত। সেই সমস্ত অবহেলিত মানুষের সংখ্যা যে সমস্ত অঞ্চলে বেশি, যে সমস্ত নির্বাচনী এলাকায় বেশি, সেখান থেকে যদি মনোনয়নের বাছাইয়ের ক্ষেত্রে সে বিষয়টাকে যদি অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে সমাজে যে অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নির্যাতিত জনগোষ্ঠী, তাদের মধ্য থেকে যদি প্রতিনিধিত্ব আসে, তাদের মধ্য থেকে যদি কোনো নারী রিপ্রেজেন্ট করে,
তাহলে সরাসরি তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারবে। কারণ উনি সরাসরি দেখছেন যে তার নির্বাচনী এলাকায় মানুষ কতটা কষ্টে আছে, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা এখানে বলছি। তাই রাজনৈতিক দলগুলির নেতৃত্বের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, দেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে আপনারা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল অর্থাৎ গ্রাসরুট পর্যায়ে আপনারা একটু যাচাই বাছাই করেন, পরখ করুন। এখানে দলীয় পরিচয়টা যেন প্রাধান্য না পায়, আত্মীয়তার পরিচয়টা যেন প্রাধান্য না পায়। তাহলে হয়তো সংসদ বর্তমানে যতটা কার্যকর আছে তার চেয়ে বেশি কার্যকর হবে। আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলছি, আপনারা সংরক্ষিত নারী আসনে যেহেতু সরাসরি ভোট হচ্ছে না, দলীয় পরিচয় এবং আত্মীয়তার পরিচয় যেন সেখানে প্রাধান্য না পায়, সেখানে যেন প্রাধান্য পায় জনগণ কাকে কতটুকু ভালোবাসে, কাকে কতটুকু পছন্দ করে, কে জনগণের জন্য কতটুকু করতে পারবেন, সেই বিষয়টা একটু প্রাধান্য দিবেন। তাহলেই সংসদটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আল্লাহ হাফিজ।